সারা পৃথিবী যখন মধ্যযুগীয় জড়ত্ব এবং অচলায়তন ভেঙে আধুনিক যুগে প্রবেশ করল, তখন পৃথিবীর সকল দেশ বা অঞ্চল কম বেশি আগে আর পরে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার ভেতরে প্রবেশ করে। পুঁজিবাদী ব্যবস্থা আনয়নে পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিল বুর্জোয়ারা। বুর্জোয়ারা ছিল সর্বসংস্কার মুক্ত, দুঃসাহসী অভিযানে সদাব্রতী, অবিরাম, নির্ভীক, লক্ষ্যভেদী কর্মী। তাদের এই বৈশিষ্ট্যকে বেপরোয়া বলেও বর্ণনা করা যায়। তারা সারা পৃথিবীকে খোল নলচে সমেত বদলে দিয়েছিল। তারা যে পৃথিবী গড়ে তোলে তা এক নতুন পৃথিবী, তা আগের পৃথিবী থেকে সম্পূর্ণ পৃথক। তারা রাজতন্ত্রকে উপড়ে ফেলে। তারা অভিজাত এবং সম্ভ্রান্ত মানুষদের সামাজিক মর্যাদা উড়িয়ে দেয়। অভিজাত এবং সম্ভ্রান্ত মানুষেরা ঈশ্বরের নামে ধর্মকে ধ্বজা ধরে জগতের সমস্ত ভূমি, জমি, সম্পদ দখল করেছিল। তারা মানে বুর্জোয়ারা তাদের এই দখল করা আসলে মধ্যযুগে, বা আমরা যে যুগের কথা বলছি, সামন্ত যুগের কথা বলছি, সামন্ত প্রভুরা যখন ধর্মের নামে সবকিছু দখলে নিয়ে নিয়েছিল, উৎপাদনের উপকরণ সমূহ, তখন কিন্তু উৎপাদনের উপকরণ, প্রধান উপকরণই ছিল জমি। এই জমি ভূমির উপরে পরিপূর্ণ দখলি সত্ত্ব ছিল তখন রাজা এবং তার অধস্তন যে পুরুষেরা ছিল আর কি, তার এতে এই অভিজাত এবং সম্ভ্রান্তরা তাদের সম্পদ থেকে খারিজ করে দেয়। বুর্জোয়ারা এসবের ইন্ধন পেয়েছিল রেনেসাঁ সূচিত ভাবধারায় স্নাত লেখক, সাহিত্যিক, সমাজতত্ত্ববিদ, দার্শনিকদের প্রচার প্রচারণা থেকে। দার্শনিকরা আসলে রেনেসাঁয় মানুষের, রেনেসাঁ মানে পুনর্জাগরণ বলতে আসলে বোঝানো হয়েছিল যে গ্রিক সভ্যতায় যে জাগরণ ঘটেছিল মানবতাবাদের, জীবনমুখিতার, মানে ধর্মনিরপেক্ষতা তথা ইহলৌকিকতা, ইহজাগতিকতা, যুক্তিবাদ, সেগুলোই রেনেসাঁ। রেনেসাঁ মানে হলো যে রোমে
যে এই ভাবধারাগুলো যখন আবার জাগ্রত হলো, প্রচারিত হলো, সেই রেনেসার জাত বা রেনেসার প্রভাবে যে ভাবধারা, চিন্তাধারা বা সেগুলোই বুর্জোয়া দার্শনিকরা কিন্তু প্রচার করেছিল। প্রথমে ইতালিতে আমরা জানি, তারপরে তো গোটা ইউরোপে। বুর্জোয়ারা শুধুমাত্র যে দার্শনিকদের কথাতেই নেচেছিল, দার্শনিকদের মানে প্রচার প্রচারণায় ভেসে গিয়েছিল, আবেগে আবেগান্বিত হয়েছিল, এ কথা বলা যায় না। আর এ কথা ঠিকও নয়। তখন বাস্তব পরিস্থিতিও বুর্জোয়াদেরকে পরিবর্তনের ক্ষেত্রে একরকম বলা যেতে পারে বাধ্য করে। অবশ্যই একথা ঠিক যে দার্শনিকরা তখনই বলতেন যে রাজতন্ত্রের অর্থাৎ রাজাদের আর থাকার কোনো প্রয়োজন নেই, মানে রাজতন্ত্র উপড়ে ফেলার প্রয়োজনীয়তার কথা তারা কিন্তু প্রচার করতেন, এটা ঠিক। তবে বাস্তব পরিস্থিতিটা এইরকমের যে আমি তো আগেই বলেছি যে বুর্জোয়ারা ছিল বেপরোয়া মানুষ বা বেপরোয়া। তারা তখন এই দিকে দিকে, আসলে এটা তারা যে দিকে দিকে বলতে দেশে, বিভিন্ন দেশে দেশে যে তারা অভিযান নেমে পড়েছিল, অভিযানে শুরু করেছিল, যাকে মূলত যেমন ধরে একটা উদাহরণ দিই তাহলেই বোঝা যাবে যে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা, পর্তুগিজ নাবিক, আমাদের ভারতবর্ষের সাথে তারা অনেক দিন থেকেই চেষ্টা করছিল, বাণিজ্য পথ আবিষ্কার করে ফেলেন এবং ভারতবর্ষে এসে পৌঁছে যান। সেই উত্তম আশা অন্তরীপ, মানে আফ্রিকা মহাদেশের সেই উত্তম আশা অন্তরীপ ঘুরে তিনি ভারতবর্ষের বাণিজ্য পথ আবিষ্কার করেন, ভারতবর্ষে চলে আসেন। স্পেনের স্পেনীয়, যাদেরকে হিস্পানিওলাও বলা হয়েছে আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যে, স্পেনের নাবিক কলম্বাস আমেরিকা আবিষ্কার করে ফেলেন। আসলে তিনি অবশ্য কিন্তু তিনিও আসতে চেয়েছিলেন ভারতবর্ষের বাণিজ্য পথ আবিষ্কার করতে গিয়ে তিনি আমেরিকা পৌঁছে যান। আমেরিকা আবিষ্কার শুধু এই তারা না, ইউরোপীয় বিভিন্ন এই যে রেনেসাঁ প্রভাবিত মুক্ত সংস্কার মুক্ত মানুষেরা সব বেরিয়ে পড়েছিল দিকে দিকে। তারা দেশ বিদেশে গিয়ে সেই দেশ বিদেশগুলোতে উপনিবেশও স্থাপন করেছিল। যারা উপনিবেশ স্থাপন করতে পারেনি তারাও প্রভূত ধন সম্পদ অর্জন করে তাদের নিজের দেশে নিয়ে যায়। তারা এক শোষণ, লুণ্ঠন, দস্যুতা বৃত্তি, এক দেশ থেকে মানুষ নিয়ে গিয়ে আর এক দেশে বিক্রি করে, যেটা দাস ব্যবসা বলা হয়, সেগুলো করে প্রভূত ধন সম্পদের মালিক হয় এবং নিজেদের দেশে দেশে ফিরে যায়। এই তারা ফিরে গিয়ে তাদের নিজেদের দেশে যে সমস্ত মানুষেরা সামন্ত প্রভুদের, অর্থাৎ আমি জমিদার শব্দটি এখনই ব্যবহার করব না, আমাদের দেশের জমিদারের মতন সেটা জমিদারের ছিল না, ভূস্বামী বা এদের
চাপে এদের শাসনে, অভিজাতদের সম্ভ্রান্ত মানুষদের শাসনে। আমি একটা উদাহরণ দিই, যেমন ধরুন যে অভিজাতদের সামনে দিয়ে সাধারণ মানুষ, এই বুর্জোয়ারাই এক নিষ্পেষিত শ্রেণী ছিল, যে তারা ছাতা মাথায় দিয়ে হেঁটে যেতে পারতো না, তারা জুতো পায়ে দিতে পারতো না, তাদের নিজেদের বিয়ে শাদীর কোনো আয়োজনে তারা কোনো ধুমধাম করতে পারতো না। আমি শুধু একটু উদাহরণ দিলাম। আর তারা তো সবাই ভূমিদাস তখন, তাদের কোনো জোত জমির উপরে কোনো অধিকার ছিল না। তো তাদেরকে, বিশেষ করে তাদের ভেতরে দক্ষ বৃত্তিজীবী মানুষ এবং কারিগরদের তারা নিয়ে এসে ফ্যাক্টরি এক জায়গাতে করে তারা ফ্যাক্টরি বানিয়ে ফেলল। মানে যেহেতু তারা, মনে রাখতে হবে যে বুর্জোয়ারা প্রধানত তারা বণিক, ব্যবসায়ী। এই যে আমাদের রবীন্দ্রনাথ খুব চমৎকার করে বলেছেন, ইংরেজ বণিকরা যখন আমাদের দেশে উপনিবেশ স্থাপন করে, যে বণিকের মানদণ্ড পোহালে সর্বরই দেখা দিল রাজদণ্ড রূপে। শুধু এখানে না, ইউরোপেও একই অবস্থা। ওখানেও রাজতন্ত্রকে উপড়ে ফেলে অভিজাতদের উড়িয়ে দিয়ে, অভিজাতদের মানে সামাজিক মর্যাদা উড়িয়ে দিয়ে তারা প্রতিনিধিত্বমূলক শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, এবং সে মোতাবেক তারা জনগণকেও তাদের পক্ষে নিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এটা অবশ্য আসলে প্রকৃতপক্ষে আমি যেটা বলছিলাম, যে তখনকার পরিস্থিতি, বুর্জোয়ারা নেতৃত্ব দিয়েছে মাত্র, কিন্তু সকলেই চাইছিল, শুধু দার্শনিকরা চাইছিল তাই নয়। আমি এখানে একটু বিজ্ঞানীদের ভূমিকাটা বলবো। বিজ্ঞানীদের ভূমিকা আছে, অর্থনীতিবিদদের ভূমিকা আছে। যখন তারা বাণিজ্য, সামন্ত প্রভুরা যখন বিধিনিষেধ আরোপ করছিল, তখন অর্থনীতিবিদরা তখন বলল যে না, অবাধ বাণিজ্যই হবে নীতি। এই অবাধ বাণিজ্যের পক্ষে তারা কলম ধরেছিলেন। সেগুলো সবই আমাদের এতে আছে, আমি সেটা পরে বলবো। এখনো আমাদের জ্ঞান ভাণ্ডারে সবগুলোই সংরক্ষিত। বিজ্ঞানীরা তখন জ্যোতির্বিজ্ঞান যথেষ্ট এগিয়ে গিয়েছে। কিছু যন্ত্রপাতিও আবিষ্কৃত হয়েছে, যেমন ধরুন দূরবীক্ষণ যন্ত্র। তো বিজ্ঞানীরা আগে থেকেই কিছু কিছু বলছিলেন, কিন্তু যাজকদের, মানে চার্চের চাপে, ধর্মাধিষ্ঠানগুলোর চাপে তারা প্রকাশ্যে খুব একটা বলতে পারছিলেন না। এখন যখন যন্ত্রপাতি আবিষ্কৃত হলো, তারা দেখালেন যে না, ধর্মগ্রন্থগুলো যেভাবে বলছে, বা ধর্মবিশ্বাসটা জনগণের যেমন যে পৃথিবী থালার মতন চ্যাপ্টা, এবং পৃথিবীকে কেন্দ্র করেই জগতের সৃষ্টি, এবং পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে, তারা এটাকে নাকচ করে দিলেন। তারা বললেন যে না, পৃথিবী ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, সূর্য একটি নক্ষত্র, এরকম নক্ষত্র হাজার হাজার লক্ষ লক্ষ নক্ষত্র মহাশূন্য ভেসে বেড়াচ্ছে। আকাশ আসমান বলে কিছু নেই, সব মহাশূন্য। এমন নক্ষত্র আছে যেগুলোর আলো আমাদের পৃথিবীতে এসে এখনো পৌঁছেনি, আর সবগুলোই মহাশূন্যে ঘুরতে ঘুরতে গোলাকৃতি ধারণ করে, এবং নক্ষত্রগুলোর আলোকে আলোকিত হলে আমরা খালি চোখে সেগুলোকে জল জল করে জ্বলতে দেখি। এই জন্য জ্যোতিষ্ক বলা হয় তাদের। তখনই জ্যোতির্বিজ্ঞান জ্যোতিষ্ক বলে বর্ণনা করেছিলেন। এগুলোর দ্বারা মানুষের কুপমন্ডিকতা, অন্ধবিশ্বাস,
কিংবা বলা যে তাদের যে অন্ধত্ব, মূঢ়তা, সবগুলো কিন্তু দূরীভূত। এগুলো কিন্তু শুরু হয়েছিল আসলে থেকেই, রেনেসাঁ থেকেই। তো এখানে বুর্জোয়ারা, আমি যেটা বলছিলাম যে তারা মূলত বণিক, ব্যবসা, তারা যে ব্যবসার ক্ষেত্র, মানে তাদের পণ্য দ্রব্য, তারা যে ফ্যাক্টরিতে যে পণ্য দ্রব্য উৎপাদন করছিল, সেই পণ্য দ্রব্য সেগুলোতে যথেষ্ট মনে হচ্ছিল না, মানে আরো চাহিদা বাড়ছিল, ক্রমাগতভাবে বাজার বাড়ছিল, চাহিদা বাড়ছিল, তাদের পণ্য দ্রব্য উৎপাদনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এরকম পরিস্থিতিতে বিজ্ঞানীরা যেটা বলছিলেন যে পৃথিবীতে এই যে আলো যেমন বিকিরিত হচ্ছে, শক্তিও তেমন বিকিরিত হচ্ছে। তারা চৌম্বক শক্তি, বাষ্পীয় শক্তি, তখন কিন্তু বাষ্প শক্তি আবিষ্কৃত হয়ে গিয়েছে, বৈদ্যুতিক শক্তি তখন কেবল শুরু হলো আর কি, আবিষ্কৃত হয়েছে, সেগুলোর ব্যবহার কেবল হালকা হালকাভাবে শুরু হয়েছিল। যন্ত্রশক্তি, তাপ শক্তি, এগুলো ব্যবহার করে তারা হস্তচালিত কারখানাকে স্বয়ংক্রিয় শিল্প কলকারখানায় রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন। এর সংগঠক হলো বুর্জোয়ারা। এইখানে কৃতিত্বটা। সকলেই তখনকার সকলেই লেখক, দার্শনিক, এদের কথা বলেছি, বিজ্ঞানী, অর্থনীতিবিদ বা এরা সমাজসেবক কিংবা সমাজতত্ত্ববিদ, সকলেই কিন্তু আসলে রাজাদেরকে উৎখাতের পক্ষে মতামত বা আলোচনা করছিল। জনগণও তাদের দ্বারা প্রভাবিত হচ্ছিল, তারাও মুক্ত হয়ে যাচ্ছিল, চেতনার দিক থেকে মুক্ত হয়ে যাচ্ছিল। বুর্জোয়ারা এখানে সুবিধা পেয়েছিল এগুলোতে। এবং মূলত যেটা করলো, ওই এদেরকে উচ্ছেদ করে দিয়ে, রাজতন্ত্র, রাজাদের এবং অভিজাতদের উচ্ছেদ করে দিয়ে তারা প্রতিনিধিত্বমূলক শাসন নিয়ে আসার চেষ্টা করছিল বা নিয়ে আসলো। অর্থাৎ পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠাই হলো বুর্জোয়াদের সবচেয়ে বড় কৃতিত্ব। তো তারা পণ্য দ্রব্য বেশি বেশি করে উৎপাদনের জন্য শিল্প কলকারখানা যখন গড়ে তুলল, এমনি যখন তারা ফ্যাক্টরিগুলো গড়ে তুলছিল, সেই আমি তো আগেই বলেছি যে ফ্যাক্টরিগুলোতে তারা নিয়ে এসেছিল কাদেরকে, যারা কারিগর বা দক্ষ মানুষজন, যে কোনো বিষয় তাদেরকে নিয়ে এসেছিল। সেই ফ্যাক্টরিগুলোকে ঘিরেই কিন্তু মানুষজন জড়ো হয়েছিল এবং শহরগুলো গড়ে উঠতে শুরু করেছিল। তারপর যখন শিল্প কলকারখানা গড়ে ওঠে, তখন শহরগুলো বলা যেতে পারে রমরমা অবস্থা গড়ে ওঠে। এগুলো দেখে এবং এই শহরগুলোর স্বাধীন নাগরিক হলো প্রথম স্বাধীন হলো এই বুর্জোয়ারা। বুর্জোয়াদের বিপ্লবের ইতিহাসে বা ফরাসি বিপ্লবের ইতিহাসে যাদেরকে চার্টার্ড ওয়ার্কার্স বলা হয়েছে, স্বাধীন নাগরিক, এগুলো দেখে এই অভিজাতদের গায়ে আগুন ধরে যেত। তারা বুর্জোয়াদেরকে গালি দিতে শুরু করলো। তারাই প্রকৃতপক্ষে বুর্জোয়া নাম দিয়েছিল। বুর্জোয়া বলতে তারা তখন বুঝিয়েছিল হঠাৎ ধনী, গায়ে মানে না আপনি মরল, যেটা আমাদের দেশে ভুঁইফোড় বলে বলা হয়। কিন্তু তাতে বুর্জোয়াদের কিছু আসে যায়নি, ওরা হেরে গিয়েছিল। অর্থাৎ ফিউডালিজম চলে গেল, এই শিল্প কলকারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থার কাছে তারা হেরে যায়।
যাক, এইগুলো এত বিস্তৃত আমি আর বলবো না। আমি এখন যেটা বলতে যাব, যে এই শিল্প কলকারখানাগুলো চালাবার জন্য কিন্তু প্রচুর মানুষ প্রয়োজন হলো, এবং গ্রামগুলোতে যারা পচে পচে মরছিল, অভাব, কষ্ট, না খেয়ে খেয়ে যারা কষ্ট, তারা বলা যেতে পারে ছুটে বেরিয়ে আসলো। বুর্জোয়ারা তাদের শিল্প কলকারখানাগুলোতে সামিল করলো। এরাই হলো শ্রমিক। তারা প্রকৃতপক্ষে আসলো, তাদের কিছু ছিল না, তারা আসলে সর্বহারা। এই সর্বহারার দল শিল্প কলকারখানাগুলোকে ঘিরে জমা হতে লাগলো। এরা প্রকৃতপক্ষে শ্রম বিক্রি করতে এসেছিল, তাদের আর কিছু ছিল না। এই জন্য তারাকে শ্রমিক বলেই অভিহিত করা হয়েছে, ওয়ার্কার্স বলে অভিহিত করা হয়েছে বুর্জোয়া বিপ্লবের ইতিহাসে। পরবর্তীকালে শ্রমিকদের ইতিহাসে, শ্রমিকদের লড়াই সংগ্রামের ইতিহাসেও শ্রমিকই তাদেরকে বলা হয়েছে। অবশ্য শ্রমিকদের মধ্যে সকলেই লড়াই সংগ্রাম করেনি। যারা লড়াই সংগ্রাম করতো, নেতৃত্ব দিত, তাদেরকে বলা হয়েছে রেভলিউশনারি প্রোলেটারিয়েট, অর্থাৎ বিপ্লবী শ্রমিক সর্বহারা, বিপ্লবী সর্বহারা। যে এতখানি আলোচনা আমি আর করব না। তো এই যে তখন আমি একটু খালি ওই দিকটা একটু নিয়ে আসতে হবে, যে ইউরোপের যে সংগঠন এখনকার মতো ছিল না। ইউরোপের যে কোনো দেশ থেকে যে কোনো দেশে, ইউরোপের যে কোনো দেশের মানুষ যেতে পারত। এই যে এই শিল্প কলকারখানা মানে পুঁজিবাদী বিকাশটা সবচেয়ে ঘটেছিল ইংল্যান্ডে। কাজে ইংল্যান্ডে যে কোনো দেশের শ্রমিকরাই যেতে পারত, যেত। তো ইংল্যান্ডে তারা সংগৃহীত হয়েছিল, তাদের মধ্যে প্রধান কিন্তু জার্মান শ্রমিকদের মধ্যে জার্মানদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। অবশ্য এখনকার মতন এটা ছিল না। তো তারা, আমি একটু উদাহরণ দিয়ে বিষয়টি একটু ধরার চেষ্টা করি। আমাদের দেশ থেকে যেমন শ্রমিকরা সৌদি আরবে কাজ করতে যাচ্ছে, কিন্তু সৌদি আরবে শুধুমাত্র আমাদের দেশ থেকে যাচ্ছে না, আরও 5টা দেশ থেকে আসে, এবং তাদের ভেতরে কিন্তু ভাবের বিনিময় ঘটে। মানে তারপর নতুন যে প্রযুক্তি বিজ্ঞানের সাথে তারা কাজ করছে, সেগুলো নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। ঠিক একই রকম তখন ইউরোপের ইংল্যান্ডে যে সমস্ত শ্রমিকরা সমবেত হলো, তাদের ভেতরে এরকম অন্যান্য দেশের মানুষের সাথেও তাদের মধ্যে আলাপ আলোচনা হতো, বা ভাবের মত বিনিময় হতো, সুখ দুঃখের ভাগের কথা হতো। কিন্তু এইখানে একটি সবচেয়ে বড়, মানে আমি তো বুর্জোয়াদের বৈশিষ্ট্য খানিকটা বলেইছি, হয়তো আরও বলতে হবে প্রয়োজন হলে। কিন্তু এখন শ্রমিকদের কিছু বৈশিষ্ট্য, শ্রমিকরা যারা আসলো, যে দুরবস্থা পিছনে ফেলে শুধু শ্রমশক্তি, শুধু হাত পা সম্বল করে যারা খাটতে আসলো, যে শ্রমশক্তি বিক্রি করতে আসলো, তারা কিন্তু কলকারখানায় কাজ করতে এসে তাদের তো তবু গ্রামে একটা শোবার জায়গা ছিল, তাদের গোসল করার একটা জায়গা ছিল, বা বাতাস খাওয়ার একটা জায়গা ছিল। এখানে কিন্তু তারা শ্রমবাসী, মানে বস্তিবাসী হলো, যেখানে তাদের মানে বেঁচে থাকার জন্য যে, বা একটু ভালোভাবে বেঁচে থাকার যে অবস্থা, সেটা কিন্তু ছিল না, পরিস্থিতিটা সেরকম ছিল না। এই নিয়ে তারা নিজেরা দুঃখতাপ করতেন, হাহুতাশ করতেন। তো তারা আর একটু এখানে বলা দরকার, অবশ্যই এটা আমি পরেই নেই বলবো। ওই যে আমি যেটা বলতে চাইছি, যে বুর্জোয়ারা কিন্তু জনগণকে সাম্য, মৈত্রী, স্বাধীনতার বাণী শুনিয়েছিল, বুর্জোয়াদের দার্শনিকরা শুনিয়েছিল।
কিন্তু সে মোতাবেক বুর্জোয়ারা কিছুই করতে পারেনি। এবং আরও একটি বিষয়, যে বুর্জোয়ারা এই শ্রমিকদেরকে কতক্ষণ খাটাবে সে নিয়েও কিন্তু তখন নীতি বা আসলে বুর্জোয়ারায়, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, আমি পড়াশোনা করেও জেনেছি, আমার মতোই অনেকেই সেরকম চিন্তা ভাবনা করেছেন, যে ঠিক ধারণা করতে পারেনি যে তাদেরকে কতক্ষণ খাটাবে। কিন্তু তারা লোভাতুর হয়ে উঠেছিল, একটা অন্য কারণে লোভাতুর হয়ে উঠেছিল, যে যার ফলে তারা মোটামুটি নিজেদের ভেতরে, মানে বুর্জোয়াদের নিজেদের ভেতরে আলাপ আলোচনা করে তারা নির্ধারণ করেছিল যে একজন শ্রমিক বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, যেটুকু প্রয়োজন সেটুকুই তার মজুরি। এখন সেটুকু উৎপাদন করার জন্য বাজার মূল্যে সেটা দেখা যায় যে সেটা হয়তো 2 ঘন্টার শ্রমেই হয়তো সেটা উৎপাদিত হয়ে যায়। কিন্তু একজন শ্রমিককে তখন কিন্তু তারা খাটার যে সময়টা সেটাও বুর্জোয়ারা ঠিক করতে পারেনি। 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা খাটার দৃষ্টান্ত আছে বুর্জোয়াদের ইতিহাসে। কাজেই বাদ বাকি যে সময়টা তারা খাটে, তখন যা উৎপাদন করে সেটুকু সম্পূর্ণই বুর্জোয়াদের পকেটে চলে যায়। এই যার ফলে বুর্জোয়ারা ফুলে ফেঁপে ওঠে। তাদের শিল্প কলকারখানা গুলোও ফুলে ফেঁপে ওঠে, তাদের পণ্যদ্রব্য বাজার সৃষ্টি করার জন্য, বাজার খোঁজার জন্য তারা রেলপথ বানায়, তারা রাজপথ বানায়, যেটা ভাবাই মুশকিল। তারা এত বুর্জোয়ারা, এত আমরা দেখতে পাই তো উৎপাদিকা শক্তি বিকাশের ক্ষেত্রে বুর্জোয়ারা এখনো কি করে চলেছে, প্রতিদিন কি করে চলেছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। তো এখন বিষয়টি হলো যে তারা শ্রমিকদের যে অবস্থা কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হলো না, বরং আরো খারাপ হলো। এই অবস্থা দেখে একজন পুঁজিপতির সন্তান, একজন বুর্জোয়ার সন্তান, ফ্রেডেরিক অ্যাঙ্গেলস তার নাম, তিনিও জার্মানির মানুষ। তিনি যদিও তিনি কিন্তু আসলে পুঁজিপতি সন্তান, সেটা তো বললাম, এবং তিনি তার বাবার এতে কাজ করতেন, অর্থাৎ তিনি মালিক শ্রেণীরই একজন। কিন্তু তিনি একটি বইটি লিখলেন, ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর অবস্থা। তিনি ছাড়াও আরও তখন হয়তো টুকটাক লিখে থাকবেন, কিন্তু এই বইটি বিশেষভাবে, এই যে আগেই বলেছি যে তখনকার সকল মানুষই আসলে বুর্জোয়া ভাবধারে উদ্বুদ্ধ ছিল, অনুপ্রাণিত ছিল, যে তারা মানবতাবাদী দর্শনে, যুক্তিবাদী দর্শনে তারা উজ্জীবিত ছিল। তারা ফ্রেডেরিক অ্যাঙ্গেলসের এই কথা প্রচারিত হলে তারা খুব ভাবান্বিত হয়, তারা দুঃখ প্রকাশ করতে থাকে যে প্রকৃতপক্ষে এই যে যার পুঁজিপতিরা, তারা শ্রমিকদের খুব একটা বেশি কিছু দিতে পারছে না, কিন্তু তাদের অবস্থা ভালো করার দরকার আছে, তাদের বেঁচে থাকার একটা মানসম্মত পরিস্থিতি সৃষ্টি করার প্রয়োজন আছে। এই একই চিন্তা চেতনায় উদ্বুদ্ধ ছিলেন কার্ল মার্কস, যেটা আমরা জানি। আর কার্ল মার্কসের সাথে ফ্রেডেরিক অ্যাঙ্গেলসের পরিচয় কিন্তু আগে থেকেই ছিল। এই চিন্তা চেতনার সমতার জন্যই তাদের মধ্যে পরিচয় হয়েছিল, লেখালেখি থেকে বা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে। যাই হোক, এই দুজনই ছিলেন জার্মান। আর আমি তো আগেই বলেছি যে শ্রমিকদের মধ্যে জার্মানরাই ছিল বেশি। আর তখন এই অবস্থা থেকে শ্রমিকরা কিভাবে অগ্রসর হতে পারে সে নিয়ে তারা নিজেদের ভেতরে কিন্তু এক ধরনের সংগঠন গড়ে তুলেছিল। তো অগ্রসর শ্রমিক বা শ্রমিক নেতাদের সাথে এই কার্ল মার্কস এবং ফ্রেডেরিক অ্যাঙ্গেলসের পরিচয় হয়। শ্রমিকরা তাদের
এই দুই বন্ধুকে তাদের সংগঠনে ডাকেন। এখানে আমি একটু বলি যে ইংল্যান্ডে যদিও শিল্প কলকারখানার অগ্রসর হয়েছিল, মানে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার বিকাশ বেশি ঘটেছিল, কিন্তু তারা সাংগঠনিক কার্যক্রম করতেন কিন্তু বেলজিয়ামের ব্রাসেলসে বসেই তারা প্রধানত আলাপ আলোচনা করে। কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস শ্রমিক নেতাদের সাথে বা শ্রমিকদের সাথে বসে যা দেখলেন সেখান থেকে তাদেরকে কিছু পরামর্শ তারা দিতে চাইলেন। পরামর্শের মধ্যে শ্রমিকরা তাদের সংগঠনের নাম করেছিল সৎ লীগ বা ন্যায় লীগ। তারা বললেন যে ন্যায় প্রতিষ্ঠা শাসিত মানুষ, দুস্থ মানুষেরা করতে পারে না, এটা করতে পারে কেবলমাত্র যাদের শাসন প্রতিষ্ঠিত হয়ে আছে বা যারা সম্পদশালী মানুষ অর্থাৎ পুঁজিপতিরা, মালিকেরা। কিন্তু তারা কি ন্যায় প্রতিষ্ঠা করতে চাইবে? আপনারা যে লক্ষ্য নিয়ে আপনাদের সংগঠন গড়ে তুলেছেন, তুলতে চাইছেন। আবার শ্রমিকরা তাদের স্লোগান দিত যে সকল মানুষ ভাই। সেখানেও তারা প্রশ্ন তুললেন যে বুর্জোয়ারা মালিকরা যারা আপনাদের উৎপাদন যা করছেন শ্রমশক্তির অধিকাংশই তাদের পকেটে যাচ্ছে, তারা মেরে দিচ্ছে, এটাকে যদি এইভাবে দেখা যায় শোষণ করছে, তারা কি আপনাদের ভাই হতে পারে এবং সেভাবে আপনাদের সাথে একসাথে বসে আপনার সকলের মুক্তির জন্য তারা কি কাজ করতে পারে? তাহলে তো তাদের মূল উদ্দেশ্যই ভেস্তে যাবে। যতক্ষণ পর্যন্ত মালিকানা থাকছে, অর্থাৎ উৎপাদনের উপকরণ, আগে ছিল জমি জমা, সেগুলোর উপরে ভূমিদাসদের কোনো অধিকার ছিল না। আজকে যখন শিল্প কলকারখানাগুলো, তখন বা যা কিছু উৎপাদনের উপকরণ, সেগুলোর উপরে তো যারা খাটছে শ্রমিকদের কোনো অধিকার নেই, মালিকানা নেই। কাজেই এটা আগে হাসিল করতে হবে। যদি তাই করতে হয় তাহলে যতক্ষণ পর্যন্ত মালিকানা উচ্ছেদ না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্রমিক এবং মালিকের দুজনেরই স্বার্থ কায়েম হতে পারে না। তাদের এই পরামর্শ শ্রমিকরা মাথা পেতে নিলেন, তারা খুবই অনুপ্রাণিত হলেন। তারা আর একটু তখনও হয়তো বলেননি শ্রমিকদের, কিন্তু আচ্ছা একটু পরেই বলি বরং, শ্রমিকরা তখন তাদেরকে বললেন যে আমরা যে পথে অগ্রসর হব সেই পথ নির্দেশ যাতে আমরা পেতে পারি, লড়াই সংগ্রামের রূপরেখা পেতে পারি আমরা, বা আমাদের কি করতে হবে লক্ষ্য সব কিছু মিলিয়ে আপনারা দুই বন্ধু আমাদের জন্য একটা নির্দেশিকা তৈরি করে দেন। এই নির্দেশিকা দুই বন্ধু তৈরি করে দিয়েছিলেন, সেটি হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো। সেই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে তারা দেখিয়েছিলেন যে বুর্জোয়ারা যেমন সামন্ত মালিকানাকে তাদের অনুকূলে নিয়ে নিয়েছিল, ঠিক একইভাবে শ্রমিকরা বুর্জোয়া মালিকানাটা থেকে তাদেরকে উচ্ছেদ করে দিয়ে শ্রমিকদের অনুকূলে নিবে না, নিবে সাধারণ মালিকানায় পরিণত করবে, সামাজিক মালিকানায় পরিণত করবে। এটিকে আগের দার্শনিকরা যারা কল্পনা বিলাসী ছিলেন তারাও আসলে মুক্তির জন্য এই শাসিত মানুষের, শোষিত মানুষের মুক্তির জন্য অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তারা সমাজতন্ত্র আগে থেকেই বলছিলেন। তারা বললেন যে এটি সমাজতন্ত্র, সাম্যবাদ, এবং এই জন্যে আপনাদের সংগঠনের নাম হতে হবে কমিউনিস্ট লীগ, এবং আপনাদের স্লোগান হতে হবে দুনিয়ার মজদুর এক হও। অর্থাৎ শ্রমিকদের প্রচেষ্টায়, শ্রমিকদের নিজস্ব প্রচেষ্টায় কেবলমাত্র বুর্জোয়া মালিকানা
মালিকানার উচ্ছেদ করা যেতে পারে, যেমন বুর্জোয়ারা এরা উচ্ছেদ করেছে, হ্যাঁ, জনগণের সমর্থন নিয়েই। তো এই কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। আমরা যদি দেখি যে 1789 খ্রিস্টাব্দে বুর্জোয়া বিপ্লব মানে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। 1848 খ্রিস্টাব্দে প্রকাশিত হলো সেই বুর্জোয়াদেরকে উৎখাতের জন্য এক কর্মসূচি আসলো। সেই কর্মসূচির নাম হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো। এটি শ্রমিকরা খুবই মানে আগ্রহের সাথে তাদের কর্মসূচি হিসেবে নিয়ে নিলেন। ধন্যবাদ সকলকে। আমরা এই পর্বটি এখানেই শেষ করছি। আমরা পরবর্তী পর্ব আবার এই কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রভাব থেকে আমরা শুরু করব। ধন্যবাদ সকলকে।